এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড মানে ইপিএফ প্রতি মাসে স্যালারি থেকে একটা অংশ কেটে নেওয়া হয়, আবার কোম্পানিও কিছু টাকা জমা করে। কিন্তু পুরো ব্যাপারটা কেমন যেন একটু গোলমেলে লাগে, তাই না? চলুন আজ আমরা একসাথে এই জটটাকে খুলি আর এর নিয়ন্ত্রণটা নিজের হাতে নেই। হ্যাঁ, এমনটা কিন্তু অনেকের সাথেই হয়। মাস শেষে যখন ইপিএফ পাসবুকটা খোলা হয় তখন পরপর অনেকগুলো কলাম চোখে পড়ে। ইপিএফ ওয়েজেস, ইপিএস শেয়ার, এমপ্লয়ার কন্ট্রিবিউশন, মাথাটাই ঘুরে যায়। এগুলোর আসল মানেটা কি? দেখুন, এই যে কনফিউশনটা, এটা কিন্তু শুধু একজনের না। এটা একটা খুব সাধারণ প্রশ্ন, যা প্রায় সবাই ভাবেন। আর এই প্রশ্নটাই প্রমাণ করে যে ইপিএফের খুঁটিনাটি বোঝাটা আসলে কতটা জরুরি। আচ্ছা, তো চলুন এবার আসল কথায় আসা যাক। এই প্রথম ধাপে আমরা ইপিএফ পাসবুকের প্রত্যেকটা অংশকে সহজভাবে বোঝার চেষ্টা করব, যাতে সবকিছু একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। সবকিছুর মূলে কিন্তু রয়েছে এই কন্ট্রিবিউশন, মানে প্রতি মাসে যে টাকাটা জমা হচ্ছে সেটা ঠিক কোথা থেকে আসছে আর কোথায় গিয়ে জমা হচ্ছে, সেই পুরো যাত্রাপথটা একবার দেখে নেওয়া যাক। তো সব হিসেব নিকেশের শুরু কিন্তু এইখান থেকেই। একটা কথা মাথায় রাখতে হবে, পুরো স্যালারির উপর কিন্তু ইপিএফ কাটা হয় না। শুধুমাত্র বেসিক স্যালারি আর ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ, এই দুটোকে মিলিয়ে যা হয় সেটাই হলো ইপিএফ ওয়েজেস। নিয়মটা কিন্তু বেশ সোজা। এই ইপিএফ ওয়েজেসের ঠিক 12% টাকা স্যালারি থেকে কেটে অ্যাকাউন্টে জমা হয়, আর ঠিক ততটাই মানে আরও 12% কোম্পানি বা এমপ্লয়ারও জমা করে। তার মানে ভাবুন, প্রতি মাসে বেসিকের মোট 24% ভবিষ্যতের জন্য সেভ হয়ে যাচ্ছে। এখন এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো কোম্পানির দেওয়া ওই 12% ভাগটা। অনেকেই ভাবেন পুরো টাকাটাই বোধহয় সেভিংসে যায়, কিন্তু না। এর একটা বড় অংশ মানে 8.33% চলে যায় পেনশন স্কিমে বা ইপিএসে, আর বাকি 3.67% যোগ হয় ইপিএফ সেভিংসে। এই ভাগাভাগিটাই কিন্তু বেশিরভাগ মানুষ ঠিকঠাক বুঝতে পারে না। তাহলে এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কি? সোজা কথায়, ইপিএফ হলো জমানো টাকা, যেটা অবসরের সময়ে বা দরকার পড়লে তুলে নেওয়া যায়। আর ইপিএস হলো পেনশনের ফান্ড, যেখান থেকে রিটায়ারমেন্টের পর প্রতি মাসে পেনশন পাওয়া যাবে। আর হ্যাঁ, ইপিএসের টাকাটা কিন্তু চাইলেই যখন তখন তুলে নেওয়া যায় না। এই যে টাকাটা জমছে, তার উপর সরকার প্রতি বছর সুদও দেয়। যেমন 2024-25 অর্থবর্ষের জন্য সুদের হার হল 8.25%, যা কিন্তু বেশ ভালো। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এটা চক্রবৃদ্ধি সুদ, মানে সুদের ওপরেও সুদ। ভাবা যায়, এতে টাকাটা সময়ের সাথে সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ে। আচ্ছা, বেসিক ব্যাপারগুলো তো পরিষ্কার হলো। এবার একটা খুব জরুরি বিষয়ে কথা বলা যাক। অনেকেই চাকরি বদলানোর সময় পুরনো পিএফ অ্যাকাউন্টটা নিয়ে আর মাথা ঘামান না, বা হুট করে টাকা তুলে নেন। কিন্তু সেটা করা কি আদৌ ঠিক? আসলে পিএফ ট্রান্সফার করাটা যে কতটা স্মার্ট একটা মুভ, সেটা একটু ভাবলেই বোঝা যায়। 1. আপনার জমানো টাকার উপর চক্রবৃদ্ধি সুদ জমতে থাকে। 2. 5 বছরের আগে টাকা তুললে ট্যাক্সের যে ঝামেলাটা থাকে সেটা এড়ানো যায়। আর সবথেকে বড় কথা, চাকরির সময়কালটা একটানা কাউন্ট হয়, যেটা পেনশনের জন্য খুবই দরকারি। আর ভালো খবর হলো, এই কাজটা এখন বাড়িতে বসেই করা যায়। ইপিএফও পোর্টালে গিয়ে মাত্র কয়েকটা ক্লিক, ব্যাস পুরনো কোম্পানির পিএফ অ্যাকাউন্টের টাকা আপনার নতুন অ্যাকাউন্টে চলে আসবে। পুরো ব্যাপারটা এখন একদম ডিজিটাল আর ঝামেলাহীন। একটা প্রশ্ন প্রায়ই শোনা যায়, অবসরের আগে কি পিএফের টাকা তোলা যায়? উত্তর হলো হ্যাঁ, যায়। তবে অবশ্যই তার জন্য কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে। চলুন সেই নিয়মগুলো কি কি একবার দেখে নিই। টাকা ট্রান্সফারের মতোই টাকা তোলার প্রক্রিয়াও এখন পুরোপুরি অনলাইন। ধরুন চিকিৎসা, ছেলেমেয়ের পড়াশোনা বা বিয়ে কিংবা বাড়ি তৈরির মতো জরুরি প্রয়োজনের জন্য ফর্ম 31 ব্যবহার করে টাকার একটা অংশ তুলে নেওয়া যায়। আর পুরো ব্যাপারটা ওটিপি দিয়ে ভেরিফাই হয়, তাই এটা ভীষণ সুরক্ষিত। তবে একটা দারুণ খবর আছে কিন্তু, ইপিএফও তাদের সিস্টেমকে দিন দিন আরও সহজ আর ইউজার ফ্রেন্ডলি করে তুলছে। সম্প্রতি এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা আমাদের সবার জন্য খুব কাজের। এই সার্কুলারটা দেখুন। আগে কি হতো, হয়তো একটা ছোট্ট ভুলের জন্য ক্লেম বাতিল হয়ে গেল, আবার আবেদন করতে হলো। এখন ইপিএফও পরিষ্কার নির্দেশ দিয়েছে যে তুচ্ছ কারণে ক্লেম বাতিল করা যাবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে একবারই সবটা জানাতে হবে। এটা হয়রানি কমানোর জন্য একটা অসাধারণ পদক্ষেপ। আর এর থেকেও বড় একটা আপডেট আছে, সেটা হলো এই অঙ্কটা। আগে জরুরি প্রয়োজনে 1 লক্ষ টাকা পর্যন্ত ক্লেম অটোমেটিক্যালি অ্যাপ্রুভড হয়ে যেত। এখন সেই লিমিটটা 1 লাফে বাড়িয়ে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এর মানেটা কি? মানে হলো, চিকিৎসা, পড়াশোনা বা বিয়ের মতো জরুরি কারণে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্লেম করলে কোনো অফিসারের হস্তক্ষেপ ছাড়াই সিস্টেম নিজে থেকেই মাত্র 72 ঘন্টার মধ্যে সেটা অ্যাপ্রুভ করে দেবে। এটা সত্যিই একটা যুগান্তকারী পরিবর্তন।
শুধু তাই নয়, এখন প্রোফাইলের ডিটেলস যেমন ধরুন নাম বা জন্ম তারিখ আপডেট করা অনেক সোজা হয়ে গেছে। যদি আধার ভেরিফাইড থাকে তাহলে বেশিরভাগ তথ্য নিজেই আপডেট করা যায়। মানে বসের অ্যাপ্রুভালের জন্য আর হাপিত্তেশ করে বসে থাকতে হবে না। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? ইপিএফ এখন আর শুধু স্যালারি থেকে কেটে নেওয়া একটা টাকা নয়, এটা ভবিষ্যতের জন্য একটা দারুণ শক্তিশালী হাতিয়ার, যার নিয়ন্ত্রণটা এখন আগের চেয়ে অনেক বেশি নিজের হাতে। তাহলে কয়েকটা জিনিস একদম মাথায় গেঁথে নেওয়া যাক। প্রথমত, ইপিএফ একটা অসাধারণ সেভিংস টুল। দ্বিতীয়ত, চাকরি বদলালে টাকাটা অবশ্যই ট্রান্সফার করতে হবে। তৃতীয়ত, ইপিএফ আর ইপিএসের পার্থক্যটা বুঝে ভবিষ্যতের প্ল্যান করতে হবে। আর সবশেষে, অনলাইন প্রক্রিয়াগুলো এখন অনেক সহজ, তাই সেগুলো ব্যবহার করতে ভয় পাওয়ার কিছুই নেই। তাহলে শেষ প্রশ্ন এটাই, অবসরের জন্য এই যে এত বড় একটা সম্পদ তৈরি হচ্ছে, তার রাশটাকে নিজের হাতে থাকছে, নাকি ব্যাপারটা পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হচ্ছে? ভাবার সময় কিন্তু এসে গেছে।